আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 44 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সময়ের স্রোতের সাথে বয়ে চলেছে সবার জীবন। আজ রোহিত ও মেঘলার মৃত্যুর 1 বছর পূর্ণ হলো, শুধু 3 দিনের তফাৎ। এমনই একটা সময়ে দুইজন নরনারী এই পৃথিবী ছেড়ে দূর আকাশে বাসিন্দা হয়েছে। সময় কখনো থেমে থাকে না, আর না কারো জীবনে আটকে থাকে। সময়ের সাথে সাথে সবাই নিজ নিজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তবে মনের গহীনে এখনও ছেলে মেয়ে দুটো জীবিত আছে, হয়তো সারা জীবন থাকবে। আজ দাদা নাতি মিলে সেলুনে এসেছে। মূলত সুবহান খানি বড় নাতিকে টেনে টুনে নিয়ে এলেন। ছেলেটা দিন দিন অগোছালো হয়ে যাচ্ছে, চুল দাড়ি বড় হয়ে গেছে, অথচ ছেলেটার কাটার নাম নেই। আদার চুপচাপ ভদ্র ছেলের মতো চুল দাড়ি কেটে নিল। আয়নায় নিজেকে দেখতে দেখতে দাদাজানের উদ্দেশ্য বলল, এখন শান্তি হয়েছে তোমার? সুবহান খান পাশে চেয়ারে বসেছিলেন, নাতিকে দেখতে দেখতে বললেন, মাত্র 1 বছরে নিজের এই হাল করেছ, আর বাকিগুলো বছর কি করবে? তখন তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। খুঁজে না পেলে হারিকেন দিয়ে খুঁজে নিও। তা আজ কি হাসপাতালে থাকবে? এর আগেও বাড়িতে থেকেছি। হাসপাতালে থাকলে তুমি ঘুমাও না। নার্সরা আমাকে বলেছে তুমি বেশিরভাগই রাত জেগে বসে থাকো। ঘুমাতে ভালো লাগে না, তাই ঘুমাই না। তোমার কষ্ট বুঝতে পারছি দাদু ভাই, কিন্তু তুমি যদি নিজের খেয়াল না রাখো তাহলে কিভাবে চলবে বলো তো? নিজে অসুস্থ হয়ে পড়লে নিজের বইয়ের সেবা করবে কিভাবে? ঠিক আছে, নিজের খেয়াল রাখার চেষ্টা করব। এখন জ্ঞান না দিয়ে চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বইয়ের কাছে যাব। বাড়িতে গিয়ে আগে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তারপর বইয়ের কাছে যাবে, এর আগে নয়। আদার বিল পে করে সেলুন থেকে বেরিয়ে আসতে আসতে বিড়বিড় করে বলল, আগে যখন বইয়ের কাছে যেতাম না তখন আমাকে বলতে বইয়ের কাছে যেতে, আর এখন বইয়ের কাছে যেতে চাচ্ছি তখন এই বুড়ো তুমিটাই আমাকে বাধা দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার দাদা যান। সুবহান খান হেসে নাদের কাজ চাপিয়ে বললেন, এই জন্যই বলে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিতে শেখো। আধার আর কিছু না বলে দাদাজানকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই নজরে এলো একটা কসমেটিকের দোকান। সেখানে ছোট থেকে বড় অনেকগুলো পুতুল রয়েছে, সাথে অনেক কিছু আছে। একটু ওয়েট করো দাদাজান, আমি আসছি। আধার গাড়ি থেকে নেমে সোজা দোকানের ভিতরে ঢুকে গেল। একটু সময় নিয়ে একটা পান্ডা, ডোরেমন, বাদর ও আকাশি রঙে একটা বড় পুতুল নিল। টাকা দিয়ে দোকান থেকে বেরিয়ে গাড়ি ব্যাক সিটে উপরে রেখে দিয়ে ড্রাইভিং সিটে বসলো। এখন বাপই হতে পারলে না, এর আগে খেলনা নিতে শুরু করেছো? দাদাজানের কথা শুনে আদা ড্রাইভ করতে করতে বলল, এগুলো আমার বেবির জন্য নয়, এগুলো আমার বউয়ের জন্য। দাদাজান মনে মনে হাসলেন, তারপর হেয়ালি কণ্ঠে বললেন, আমি আবার কাকে কি বলেছি? তুমি তো আগেই বলে দিয়েছো আমাকে তোমার সন্তানদের মুখ দেখাবা না, আর না নিজে বাচ্চা পয়দা করবে। সারা জীবন এই সিঙ্গেলদের মতোই থাকো। শুধু শুধু মেয়েটাকে তোমার মতো নিরামিষের সাথে বিয়ে দিয়ে জীবন নষ্ট করেছি। আমার নাত বউ ফিরে এলে তাকে সুন্দর দেখে একটা রাজপুত্রের সাথে বিয়ে দেব, তখন তুমি থাইকো দেবদাস হয়ে। আধারে কিছু একটা বলতে ইচ্ছে করছিল কিন্তু বললো না, শুধু বিড়বিড় করে এটুকুই বলল, আমার বউকে সুস্থ হতে ফিরে আসতে দাও, তারপর খানবাড়ি বাচ্চা দিয়ে ভরিয়ে দেব। তখন আমিও দেখব তুমি এই বুড়া বয়সে কত বাচ্চাদের পালতে পারো। সন্ধ্যা হয়ে এসেছে। আদার বাড়ি থেকে গোসল নিয়ে হাসপাতালের উদ্দেশ্য বেরিয়েছে। সুবহান খান খাবার খেতে বললেও সে খায়নি। কোনো মতো নিজেকে ঠিকঠাক করে বইয়ের কাছে ছুটেছে। সে প্রতিদিনই যাওয়ার পথে একগুচ্ছ করে কয়েক রকমের ফুল নিয়ে যায়। আজও সেটা ব্যতিক্রম হলো না। সে ফুল হাতে নিয়ে কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে গেল, কারণ আলো চোখ দুটো খোলা। আদা ঠোঁট কামড়ে এলোমেলো পেয়ে এগিয়ে এলো। লেডি ডক্টর আলোকে চেক আপ করছে, আর নার্সকে নিয়ে যেন কি বলছে। তাকে দেখলে ভদ্র মহিলা মুচকি হেসে বলল, ফাইনালি আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে, এখন ওনার সুস্থ হওয়ার অপেক্ষায়। আধার এখনও একটা ঘোরের মধ্যে রয়েছে, সে বিশ্বাসই করতে পারছে না তার আলো কোমা থেকে ফিরিয়ে এসেছে। সে কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে ফুলগুলো টি টেবিলের উপর রেখে বেডের পাশে বসলো। আলোর এক হাত নিজের হাতে মুঠো নিয়ে ফিসফিসিয়ে বলল, অনুভব করতে পারছো আমায়? আলোর মুখে কথা নেই, সে শুধু তাকিয়ে আছে। আদার অধৈর্যের মতো ডাক্তারকে জিজ্ঞেস করলো, ও কথা বলছে না কেন? রিল্যাক্স মিস্টার খান, আপনার ওয়াইফের জ্ঞান ফিরে এলেও উনি এখনও পুরোপুরি সুস্থ নয়। কথা বলা থেকে শুরু করে নাড়াচাড়া হাঁটাচলা সব কিছু করতে সময় লাগবে, এবং এটাও জানতে হবে ওনার স্মৃতিশক্তি ঠিক আছে কিনা, তার জন্য সময়ের প্রয়োজন। ডাক্তারে বলা কথাগুলো আধার বুঝলো এবং মনে মনে খুব চাইলো মেয়েটা যেন নিজের স্মৃতি ভুলে না যায়, নয়তো সে আরও ভেঙে পড়বে। ডাক্তার নার্সকে ওষুধের কিছু নাম বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নার্সও বেরিয়ে গেল। আধার আরও কাছে এগিয়ে এসে আলোর মলিন চেহারা ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, জলদি সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসো জান, আমি আর এই দূরত্ব সইতে পারছি না। কেটেছে আরও 6 মাস। আলো কোমা থেকে বেরিয়ে আসার পর পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, এবং ওই দিন রাতে সবাই মিলে মেয়েটাকে দেখতে এসেছিল। তারপর থেকে নানা চিকিৎসা দেওয়া হয়েছে মেয়েটার শরীরকে ও মানসিক সুস্থ করার জন্য।
আলোকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট অধীনে রেখে নিয়মিত ব্যায়াম, পেশিশক্তি ও ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করা হয়েছে এবং অকুপেশনাল থেরাপি, স্পিড থেরাপিও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ধৈর্য ও পুষ্টির দরকার ছিল, যা সম্পূর্ণভাবে আলোকে দিয়ে সুস্থ করা হয়েছে। সে আপাতত এখন মোটামুটি সুস্থ। তবে কোমা থেকে বেরোনোর পর স্মৃতিশক্তি হারায়নি মেয়েটার। আদার ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে রিহ্যাবিলিটেশন সেন্টারে আসে এবং এখানে এসে জানতে পারে আলোকে নিয়ে তার পরিবার চলে গিয়েছে। এটা শোনা মাত্রই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে অনেক আগে থেকে খেয়াল করছিল মেয়েটা আজকাল তার কাছে থাকতেই চায় না, সবসময় দূরত্ব বজায় রেখে চলে। আলো অসুস্থ হয় সে কোনো রকম চাপ দেয়নি, বরং মেয়েটা যেভাবে থাকতে চেয়েছে সে ওইভাবে থাকতে দিয়েছে। নিজের কষ্ট হলে একটু বুঝতে দেয়নি, মনকে কোনো মতো বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রেখেছে। সে এসব ভেবে আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে যেতেই নার্স বলে উঠল। একটু থেমে মুচকি হেসে পুনরায় বলল, মেয়ে অনেক ভাগ্যবতী আপনাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। আপনি যতটা কষ্ট করেছেন তেমন কষ্ট হয়তো আর কেউ করতেই পারতো না। আপনি সত্যি একজন বেস্ট হাজব্যান্ড। দোয়া করি আপনারা সারা জীবন এইভাবে একে অপরের পাশে থাকুন। আধার দাঁড়ায় না। রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে বেরিয়ে যেতে যেতে আনমনে বলে উঠল, আপনি ভুল, আমি বেস্ট হাজব্যান্ড নই। আমি খুবই খারাপ হাজব্যান্ড, যাকে কখনো ভালোবাসা যায় না, বরং দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তেমনটা হয়েছে। এতদিন পর নিজের বাড়িতে ফিরে এসে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল। তার জীবন থেকে এইভাবে একটি বছর চলে যাবে সেটা কল্পনাও করেনি। সাথে এটাও ভাবতে পারেনি তাদের মাঝে আর রোহিত মেঘলা নেই। বাড়িতে পা রাখতে না রাখতে আলো সর্বপ্রথম চোখ যায় বাগানের দুটো কবরের দিকে এবং মুহূর্তে ছুটে এসে কবর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। এমনটা কেন হলো? এমন হওয়ার কথা ছিল না। তাদের দুইজনের তো সুখ শান্তিতে সংসার করার কথা ছিল, তাহলে কেন আজ তারা এইভাবে দূর আকাশে পালিয়ে গেল? তার মতোই না হয় কমে যেত, তবুও কেন তাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল? তাদের ভালোবাসা পূর্ণতা পেয়ে অপূর্ণ রয়ে গেল। মেয়েটা কত স্বপ্ন ছিল প্রিয় মানুষটির সাথে ছোট একটা সংসার করার, অথচ তাদের নিয়তি অন্য কিছু ছিল। তাদের দুজনের পথ চলা এটুকুই সীমাবদ্ধ হয়ে রয়ে গেল। কাঁদতে কাঁদতে আলোর শরীর খারাপ হয়ে যায়। সে অতিরিক্ত মানসিক চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো ওখানেই। এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে মেয়েটাকে ভিতরে নিয়ে গিয়ে মতিউর রহমান ডাক্তারকে কল দেন। তারপর ডাক্তার সে চেক আপ করে একটা ইঞ্জেকশন ও স্যালাইন দিয়ে যান। আলোর জ্ঞান ফিরে আসার পর নিজের পেটের উপর দুটো খসখস দেখে চমকে ওঠে। ভালো করে তাকিয়ে দেখে এরা আর কেউ নয়, বরং তারই টুনাটুনি। আলো চোখ দুটো ছলছল করে উঠল। সে কোনো মতো উঠে বসে এক হাতে জড়িয়ে ধরে আদর করে দেয়। এতদিন অনেকটাই বড় হয়ে গেছে, সাথে গুলুমুলু। এরা এখানে কিভাবে এলো? আলোর ছোট বোনের উদ্দেশ্য জিজ্ঞেস করলো ছায়া ধীর কণ্ঠেই বলল, তোমার শ্বশুর বাড়িতে তো এদেরকে দেখার মতো কেউ নেই। দুলাভাই সারাদিন ভার্সিটিতে থাকে এবং সন্ধ্যায় হলে তোমার কাছে যেত, তারপর ওখানে সারা রাত থাকতো। তাই তোমার শখের জিনিসগুলো দেখাশোনা করার জন্য আমাকে দেয়, কারণ উনি চায়নি তোমার প্রিয় জিনিসের কিছু হোক। এদেরকে আমি দেখলে সব খরচ তোমার বড়ি দিয়েছে, সাথে আমারগুলোর জন্যও। আলো কিছু বলল না। ছায়া বিছানায় হামাগুড়ি দিয়ে উঠে এসে আপুকে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে কান্না কণ্ঠেই বলল, তোমাকে খুব মিস করেছি আপু, খুব। আলো চোখ দুটো ছলছল করে উঠল। সে বোনকে জড়িয়ে ধরে আদর করে দিল। তখন খেয়াল করলো দরজায় মায়া দাঁড়িয়ে আছে। আলো হেসে এক হাত বাড়িয়ে ধরে কাছে আসতে ইশারা করলো। মায়া ছুটে এসে বোনের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। আলো দুইজনের মাথা চুমু খেয়ে ধীর কণ্ঠেই বলল, কষ্ট পাস না বোন আমার, ভাইয়া আপু যেখানেই থাক আর ভালো আছে। আর আমাদেরকে ওই দূর আকাশ থেকে দেখছে। তোরা যদি কষ্টে থাকিস তাহলে তারাও কষ্ট পাবে। আমার এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, আজ হোক বা কাল আমাদের সবাইকে ওই আকাশের বুকে যেতে হবে, শুধু আগে আর পরে। আলোর মনটা ভালো নেই। সে হালকা পাতলা খাবার খেয়ে বাগানে এসে বসেছে। পশ্চিম দিকে সূর্য হেলে পড়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আধার নেমে আসবে। মেয়েটা অপলক নয়নে দুটো পাশাপাশি থাকা কবরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই খেয়াল করলো গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করছে। গাড়ি চিনতে তার একটু অসুবিধা হলো না আলোর। আদার গাড়ি থেকে নেমে সোজা আলোর কাছে এসে পাশে বসলো। তবু মেয়েটা কিছু বলল না। তাদের মাঝে নীরবতা ভেঙে একসময় আধার বলে উঠল, আমাকে না বলে এখানে আসার কারণ? ইচ্ছে করছিল তাই এসেছি। ঠিক আছে, এখন চলো, আমি তোমাকে নিতে এসেছি। এখানে থাকবো কিছুদিন। আপনি বুড়ো নিষ্ঠুর মিসেস খান, এতগুলো মাস চালিয়ে আপনার শান্তি হয়নি। আলো কিছু না বলে দোলনা থেকে নেমে যাওয়ার সময় অনুভব করলো লোকটা তার বিনুনি চেপে ধরেছে। একই সাথে একটি বাক্য শুনতে পেল, যান। আলোর হৃদয় থমকালো। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে আধা চোখে চোখ রেখে বলে উঠল, এবার যদি আমাকে ছেড়ে যাওয়ার একটু চেষ্টা করো তাহলে এই সোয়ার মিসেস খান আমি মরে যাব। আলো নিজেকে আর ধরে রাখতে পারল না। মুহূর্তে ছুটে এসে স্বামীর বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল এবং দু হাতে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আধার যেন এতক্ষণ এটাই অপেক্ষায় ছিল। সে নিজে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। গলা মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নেওয়া শুনতে পেল, সরি
আমি আপনাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। এই আমার জন্য আপনি এতগুলো দিন অনেক কষ্ট করেছেন, তাই আপনাকে আর কষ্ট দিতে চাইনি। হুশ, আমার একটু কষ্ট হয়নি। আর নিজের বইয়ের সেবা করতে কিসের কষ্ট? আলো কিছু বলল না। সে আসলে দ্বিধায় পড়ে গিয়েছিল। কি করবে না করবে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। মন থেকে কথা বলছিল, ব্রেন কথা বলছিল, তাই তো সে ইচ্ছে করে দূরত্ব বাড়িয়ে দিয়েছিল। কিন্তু মানুষ কাছে এসে আবারও হেরে গেল। পারল না নিজেকে দূরে সরিয়ে রাখতে। এসব আকাশ পাতাল ভাবার সময় অনুভব করলো লোকটা তাকে পাজা করলে তুলে নিয়ে গাড়ির ভিতরে এসেছে। ব্রেক সিটে বসে আধার ডোর লাগিয়ে আলোর উদ্দেশ্যে বলল, তুমি চাইলে এখন আমার সব কষ্ট মুহূর্তে দূর করতে পারো। আলো কান্না থামিয়ে মুখ মুছে মাথা সোজা করে জানতে চাইল কিভাবে। আধার বৃদ্ধ আঙ্গুল দিয়ে আলোর ঠোঁট ছুঁয়ে স্পষ্ট সুরে বলল, তোমার বেয়াদব ঠোঁট জোড়া দিয়ে আমাকে ছুঁয়ে। আলো হাসলো। এতপর এগিয়ে এসে স্বামীর পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটে চুমু খেয়ে সরে আসতে চাইলে অনুভব করলো লোকটা তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়েছে। আলো চোখ মুখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে ছটফট করলে আধার এক হাতে তার ঘাড় ও অন্য হাতে কোমর চেপে ধরে ঘনিষ্ঠ করে ছটফট নিয়ে চুম্বন করতে থাকলো। আলো ব্যাঙ্গের মতো তিরিং বিরিং করতে করতে একসময় হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে গেল এবং আবেশে চোখ দুটো বুজে নিয়ে মানুষটার মাথার পিছনের চুলগুলো শক্ত করে খামচে ধরল। দীর্ঘ এক চুম্বনের পর আধা ঠোঁট ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকলো। আলো তো নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তার মনে হচ্ছিল এই বুঝে এক্ষুনি দমটা আটকে যাবে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে নিয়ে আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আধার আবার রক্তিম ঠোঁটের মাঝে হামলে পড়ল। এবার আলো কিল ঘুষি যা পারছে সব কিছু মারতে মারতে লোকটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু আধার উল্টো তার হাত দুটো ধরে পিছনে নিয়ে গিয়েছে। আলতো করে চেপে ধরলো এবং হুঁশ জ্ঞান হারিয়ে ঠোঁটের মাঝে মুক্ত হলো। আলো যখন অনুভব করলো অসভ্য লোকটা তার জামার চিপার খুলে ফেলেছে, তখন চমকে উঠে ঠোঁট কামড়ে বসিয়ে দিল। আধার বিরক্তিতে ঠোঁট ছেড়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এইভাবে ইঁদুরের মতো কামড়াকামড়ি করছো কেন? আলো ঠোঁট মুছে জুড়ে শ্বাস নিতে নিতে হিসিয়ে বলল, আপনি আপনি আমার জামার চিপার খুলছেন কেন? তোমাকে আদর করব তাই। এই কথা শুনে আলো আতকে উঠে তড়িঘড়ি করে বলল, আপনার অসভ্য আদর চাই না, আমাকে ছাড়ুন। আলো ছটফট করতে করতে কোল থেকে নামতে চাইল। সে এগুলোর জন্য একটু মুঠো প্রস্তুত নয়। আর এই অসভ্য লোকটা মতে কোতেও ভালো লাগছে না। নিশ্চয়ই নেশা টেশা করে এসেছে। আধার আলোর দুই হাত নিজের কাঁধের উপর তুলে দিয়ে গিম্বাব দেশে মুখ ডুবিয়ে চুমু খেতে খেতে ফিসফিসিয়ে বলল, একটু একটু আদর করব, প্লিজ জান, বাধা দিও না। বাধা দেওয়া মানে লজ্জা, ভয়, আতঙ্কে এবং অতিরিক্ত টেনশনে মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলল আলো। সঙ্গে সঙ্গে আধারে মুডের 12টা বেজে গেল। সে থতমতো মুখে অচেতন মেয়েটার লালচে চেহারার দিকে তাকিয়ে থেকে অস্পষ্ট সুরে বলে উঠল, এ কোন পাগলে পাল্লায় পড়লাম রে বাবা। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানাবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পার্টও এই চ্যানেলে দিব। ধন্যবাদ সবাইকে।